নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেটা আমরা করব, তোমাদের এটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবি সেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে আসব। তো 2024 সালের ডিসেম্বর মাসে যে পরীক্ষাটি হয়েছে, তো তার বেস করে আমি এখানে আজকের ক্লাসটি মূলত অ্যারেঞ্জ করেছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে আমরা সলভ করব এবং বোঝার চেষ্টা করব কোন ধরনের কোশ্চেনগুলোর উপরে আমাদের বেশি ফোকাস করা দরকার, কোন ধরনের কোশ্চেনগুলো বেশি আমাদের পরীক্ষাতে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ছিল, কোশ্চেনের আউটলেট এভাবে ছিল। এবার যদি আমরা যাই, তার আগে বলে রাখি, আমরা এই টোটাল ক্লাসটিকে, যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পুরো 50টা কোশ্চেন আছে, দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে, তো টোটাল ক্লাসটিকে দু ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এবার এখানে যেটা আমরা করছি, থিওরির মধ্যে হচ্ছে ম্যাথের সেকশনটাকে রাখছি না, প্র্যাকটিক্যালের মধ্যে ম্যাথের সেকশনটাকে রাখছি। ওকে, ম্যাথের মধ্যে তোমাদের চলে আসবে ডিআই, তোমাদের চলে আসবে রিজনিং। ঠিক আছে, তো ডিআই রিজনিং, ম্যাথের মধ্যে চলে আসবে ডিআই রিজনিং আর হচ্ছে লজিক্যাল রিজনিং, এগুলো চলে আসবে। আর থিওরির মধ্যে আমাদের টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, আইসিটি, তো ডিফারেন্টভাবে আসবে। তো এই দুটো পার্ট আমরা করেছি। দুটোর পার্টকে আলাদা আলাদাভাবে করার একটাই কারণ, যেন কিনা আমরা ক্লাসের ওপরে ফোকাস করতে পারি, তাই না? তো সেই অনুসারে ক্লাসে ফোকাস করব এবং চেষ্টা করব সমস্ত কোশ্চেন্সগুলোকে তোমাদের বুঝিয়ে দিতে। ওকে, ঠিক আছে। এবার চলে আসি আমাদের, দেখো এটা কিন্তু 2024 সালের। ওকে, 2024 সালের এটা কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, এভাবে থাকে কোশ্চেন, হ্যাঁ, একদিকে ইংরেজিতে থাকে, একদিকে বাংলাতে থাকে। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, এটা তোমাদের এসেছে রিসার্চ অ্যাপটিটিউড থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, কি বলেছে, ইজ নটটা ভালোভাবে দেখবে, ইজ নট ইউজুয়ালি ফাউন্ড ইন বোথ থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেল। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা আমরা সাধারণত পাই না থিসিস এবং রিসার্চ আর্টিকেলের মধ্যে? দেখো, থিসিস আর রিসার্চ আর্টিকেলের মধ্যে সবসময় মাথা রাখবে, ইন্ট্রোডাকশন থাকবে, অ্যাকনলেজমেন্ট থাকবেই থাকবে। তুমি যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে সেটা থাকবে, তোমার যে ভূমিকার সেকশনটা সেটাও থাকবে, অর্থাৎ ইন্ট্রোডাকশন, অ্যাকনলেজমেন্ট থাকবে। মেথড থাকবে এবং রেফারেন্সও থাকবে। মেথড থাকবে এবং রেফারেন্স, মানে তুই কী ধরনের কোন পদ্ধতি ব্যবহার করছো এই রিসার্চটা করবার সময়। রেফারেন্স কোন ধরনের তুমি ব্যবহার করেছো। রেফারেন্স মিনস ধরে নাও যে তুমি এপিএ ফরম্যাট ব্যবহার করেছো নাকি এমএলএ ফরম্যাট ব্যবহার করেছো। এগুলো তো পরে আসবো, তোমরা যদি চাও ডিটেলসে ক্লাস, তাহলে আমি নিয়ে আসবো। তোমরা ডিসক্রিপশন বক্সে লিখে জানাবে, দেখবে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তারপরে আসবে হচ্ছে আইএসএসএন অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর। দেখো, এই যে আইএসএসএন অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটা কিন্তু শুধুমাত্র আমরা থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেলের মধ্যেই দেখতে পারি। থিসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেলের মধ্যে এই রিসার্চ আর্টিকেলের মধ্যে এটা থাকে না। থিসিস আর রিসার্চ আর্টিকেলের মধ্যে দেখতে পারি না বলতে গিয়ে আমি দেখতে পারি বলে ফেলেছি। থিসিস এবং আর্টিকেলের মধ্যে আইএসএসএন এবং ইম্প্যাক্ট ফ্যাক্টরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না। রিসার্চ আর্টিকেল মাথায় রাখবে, আর্টিকেল দুই প্রকার হয়, একটা হচ্ছে রিসার্চ আর্টিকেল আর একটা হচ্ছে আর্টিকেল। তো এগুলোর ছোট ছোট ভাগ আছে, একটু মাথায় রাখবে। রেজাল্ট অ্যান্ড কনক্লুশন, এটাও আমরা রিসার্চের মধ্যে ইনক্লুড করি, থিসিসের মধ্যে ইনক্লুড করি। আমি কি খুঁজে পেলাম সেটা আমি ইনক্লুড করি। তার মানে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। ওকে, তো মাথায় রাখবো। এবার হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার রিলেটেড টু রিসার্চ ফ্রম ফলোইং। বলেছে এখানে তোমাকে যে নিচের যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোন অপশনটা রিসার্চের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, রিসার্চের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। তো প্রথম যদি দেখি আমরা, রেশনাল অফ স্টাডি, এমার্জেন্স অফ দ্য স্টাডি, মেথড অ্যান্ড প্রসিজার্স, তারপরে বলছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড সামারি পয়েন্ট, তারপরে বলছে ডিসকাশন অ্যান্ড জেনারেলাইজেশন। তো এখানে যদি আমরা লক্ষ্য করি কি বলেছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার রিলেটেড টু দ্য রিসার্চ। তো গবেষণার সাথে যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং সামারি পয়েন্টটাকে। ঠিক আছে, তো রিসার্চের পয়েন্ট অফ ভিউতে যদি আমরা লক্ষ্য করি তাহলে অ্যাবস্ট্রাক্ট এবং সামারি পয়েন্টকে কিন্তু এটা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বা সব থেকে বেশি আমরা এটাকে গুরুত্ব দিতে দেখি, অ্যাবস্ট্রাক্ট আর সামারি পয়েন্টকে। ওকে, এরপরে দেখো আরেকটি বলেছে দ্য প্যারামিটার্স অফ ন্যাশনাল ইনস্টিটিউশন র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ইন ইন্ডিয়া। এই যে আমাদের এটা হায়ার এডুকেশন থেকে এসেছে, হ্যাঁ, যে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউশন র্যাঙ্কিং ইন্ডিয়ার যেটা রয়েছে, ইন্ডিয়াতে যে র্যাঙ্কিং সিস্টেমটা হয়, তো এখানে তোমাকে বলেছে এখানে কি ধরনের প্যারামিটার্সগুলো আছে, মানে
কোন ধরনের বলতে পারি যে প্যারামিটারকে ফোকাস করা হয়, কোন ধরনের মানদণ্ডকে ফোকাস করা হয়, যে এই মানদণ্ডগুলো যদি থাকে তাহলেই এটা ঠিকঠাকভাবে ধরা হবে বা তাহলেই এটাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেবল হবে, না হলে হবে না, বা র্যাঙ্কিং সিস্টেমটা সেভাবে থাকবে না। তো সেই জায়গাতে যদি এ ধরনের কোশ্চেন আসে তাহলে মাথায় রাখবে ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের। টিচিং, লার্নিং, রিসোর্সেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্র্যাজুয়েশন, আউটকাম, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি অ্যান্ড পারসেপশন। তো এই জায়গাটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেছিল। এরপরে আরেকটা কোশ্চেন দেখো, external criticism খুবই ইম্পর্টেন্ট। দেখো, external criticism in the evaluation of source material for historical research refers to, বলেছে এক্সটার্নাল ক্রিটিসিজম যদি আমরা দেখি হিস্টোরিক্যাল রিসার্চ, এটাও দেখো রিসার্চের থেকে কোশ্চেন দিয়ে, দেখো রিসার্চ থেকে কত কোশ্চেন আসছে। রিসার্চ হচ্ছে আমাদের কিন্তু পেপার ওয়ানের সব থেকে ভাইটাল একটা পয়েন্ট। যদি তোমরা মনোযোগ দিয়ে যদি রিসার্চটাকে না পড়ো, দেখবে অনেক কোশ্চেন তোমার হাতছাড়া হয়ে যাবে। তো দেখো, এক্সটার্নাল ক্রিটিসিজম ইন দ্য এভালুয়েশন অফ সোর্স মেটেরিয়ালস ফর হিস্টোরিক্যাল রিসার্চ রেফার্স টু, কি বলেছে, ঐতিহাসিক গবেষণার মূল্যায়নে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে কি বোঝায়, বা এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে তুমি কি বোঝো। তো মাথায় রাখবো, এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে ইউজফুলনেস অফ সোর্স মেটেরিয়াল না, এটা এক্সটার্নাল ক্রিটিসিজম নয়। এখানে সোর্স ইউজফুলনেস মানে ব্যবহার ও উৎস উপাদানের প্রয়োজনীয়তাটা কতটা, এটা কখনো মূলত আমাদের এটা হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে সো এক্সটার্নাল ক্রিটিসিজম হিসেবে ধরা হবে না। তাহলে কোনটাকে ধরা হবে? ধরা হবে অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট। কোনো একটা ডকুমেন্ট তুমি দেখাচ্ছ, ওটার সত্যতা কতটা এবং কতটা ওটা জেনুইন, ঠিক আছে? তো এই যে সত্যতা এবং অকৃত্রিমতা, তো এই ধরনের বিষয়গুলো কিন্তু এক্সটার্নাল ক্রিটিসিজম হিসেবে ধরা। হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে মাথায় রাখবো, যখন আমরা হিস্টোরিক্যাল রিসার্চ করি সব থেকে দেখবে তোমাদের খুব কনফিউশন হয় হিস্টোরিক্যাল রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ আর ডেসক্রিপটিভ রিসার্চ নিয়ে। এটা নিয়ে আমি একটা ছোট্ট একটা শর্ট ভিডিও বানিয়েছি, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, উপরে আই বটনেও দিয়ে দেবো, ঠিক আছে? তো একটু দেখে নিও তোমরা, ঠিক আছে? তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে এই ধরনের বিষয়গুলোকে ইনডেপ না পড়লে তো হয় না। তো যেহেতু তোমরা অনেকেই আছো যারা ইনডেপ পড়োনি, তো অবশ্যই ভিডিওটাকে দেখে নিও, পেয়ে যাবে, হয় আই বটনে পেয়ে যাবে, নয়তো আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো যাই হোক, তো এটা হচ্ছে অথেন্টিসিটি অফ জেনুইন অফ ডকুমেন্ট, ডকুমেন্টটা কতটা অথেন্টিক রয়েছে এটার উপরে নির্ভর করে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন রিসার্চ, বলেছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটাকে বুঝি আমরা রিসার্চের পয়েন্ট অফ ভিউতে। তো দেখো, দুই প্রকার ভ্যারিয়েবল থাকে রিসার্চের ক্ষেত্রে, একটা থাকে ডিপেন্ডেন্ট আর একটা থাকে ইনডিপেন্ডেন্ট। কি বলছি ভালোভাবে লক্ষ্য করো, দুই প্রকার ভেরিয়েবল আমরা মূলত রিসার্চের মধ্যে দেখতে পারি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেই ধরনের ভেরিয়েবলকেই আমরা বলি যেটাকে আমরা ম্যানিপুলেশন করি, যেটাকে আমরা ম্যানিপুলেট করি, তাকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। আবারও রিপিট করছি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটাকে বলি, যেটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি। কেন? কারণ ম্যানিপুলেট করলেই তো, ওটাকে হেরফের করে করলেই তো আমরা তার প্রভাবটা কি পড়ছে ডিপেন্ডেন্টের ওপরে সেটা খুঁজে পাবো, তাই না? ধরে নাও তোমার কি রোগ হয়েছে আমি বুঝতে পারছি না, আমি ডাক্তার, কি রোগ হয়েছে আমি বুঝতে পারছি না। এবার তোমাকে আমি প্রথমে জ্বরের ওষুধ দিলাম, পেট ব্যথার ওষুধ দিলাম, তারপরে দেখলাম যে দেখি তো তোমার হচ্ছে কিনা, এই যে দেখো ম্যানিপুলেট করলাম, তারপরে আমি প্রভাবটা দেখলাম যে আচ্ছা দেখি তোমার রোগটা সারলো কিনা। যদি দেখলাম যে সারলো, তার মানে বুঝে গেলাম যে তার মানে হয়তো ফুড পয়জনিং হয়েছে, তার ওই ভিত্তিতে জ্বর হয়েছে। তো ওর জন্য বলা হয় যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রিসার্চের ক্ষেত্রে সবসময় ম্যানিপুলেটেড করবার জন্য বা ওটাকে ম্যানিপুলেশনের জন্যই রাখা হয়, যেন কিনা সঠিক আমরা একটা প্রভাব বুঝতে পারি, কি ধরনের কোন বিষয়ের কি প্রভাব রয়েছে সেটাকে যেন আমরা ধরতে পারি, সেই বিষয়টার জন্য কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরা হয়। এ লার্নিং মডেল দ্যাট কম্বাইন্স কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন উইথ নন কনভেনশনাল ইলেকট্রনিক্যালি প্রডিউস লার্নিং ইনপুট ইজ কল, বলেছে প্রচলিত একটা আমাদের যে মডেল আছে যেটা একটা কম্বাইন থাকবে কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন। কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন বলতে কি বোঝায়? নর্মাল যেটা আমাদের এডুকেশন সিস্টেম থাকে, স্কুল কলেজে যেমনভাবে হয় আর কি, একদম স্টুডেন্টরা যাচ্ছে, টিচাররা পড়াচ্ছেন, তারপরে একদম ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে। তো এটা হচ্ছে নর্মাল একটা এডুকেশন থাকে, ওর জন্য বলেছি এটাকে বলে কনভেনশনাল, মানে প্রচলিত যে ধরনের আমাদের একটা শিক্ষার মডেল আছে ওটাকে বলেছে। তো কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন উইথ নন কনভেনশনাল ইলেকট্রনিক্যালি প্রডিউস লার্নিং। ইলেকট্রিক্যালি প্রডিউস লার্নিং মানে হচ্ছে এই যে যেমন ধরে নাও এই যে তোমরা ইউটিউব থেকে শিখছো, তোমরা ধরে নাও আমাদের অ্যাপ থেকে শিখছো, তো এই ধরনের বিষয়কে বলা হয় হচ্ছে ইলেকট্রনিক্যালি প্রডিউস লার্নিং। তো বলছে কোন লার্নিং মডেলটাকে, এই দুটোকে, যেটা কিনা তথাকথিত
তথাকথিত আমাদের যেমন স্কুল কলেজে এমনভাবে পড়ানো হয় এবং অনলাইনে যেটা পড়ানো হয়, মানে অফলাইন এবং অনলাইন, এই দুটোর মিশ্রণকে আমরা কি বলবো, কম্বাইন যদি করি তাহলে সেটাকে আমরা কি বলবো বা কি বলতে পারি কম্বাইনটাকে, তো এটা হয়ে যাবে আমাদের ব্লেন্ডেড লার্নিং। এটা কি হয়ে যাবে আমাদের ব্লেন্ডেড লার্নিং, ঠিক আছে? যখন এই ধরনের কম্বাইন থাকবে তখন ওটাকে আমরা কি বলবো, ব্লেন্ডেড লার্নিং বলবো, ঠিক আছে? তো আচ্ছা, আমাদের অ্যাপের কথা বলতে এখানে যেহেতু উল্লেখ করেই দিলাম, তো আমাদের অ্যাপের নাম হচ্ছে বিএসজি নেট সেট ক্লাসেস। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে বিএসজি নেট সেট ক্লাসেস, লিখে সার্চ করে সেটাকে ডাউনলোড করে নেবে, রেজিস্টার করে নেবে। বিশ্বাস রাখো এই অ্যাপটাই তোমাদের এই যে ডিসেম্বরের নেট সেটের জন্য সব থেকে বেশি কাজে লাগবে। অন্যান্য যে অ্যাপ আছে তার তুলনায় এটা সব থেকে বেশি কাজে লাগবে, কারণ আমাদের পরীক্ষার আগের থেকে কিন্তু মক টেস্ট আসা শুরু করে, ফ্রি মক টেস্ট, পেইড মক টেস্ট, সব রকম ক্লাসেস, ফ্রি ক্লাসেস, পেইড ক্লাসেস সব রকম আসা শুরু করে। যেমন এর আগের দিন আমি তোমাদের পেপার ওয়ানের ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম, সেটা কিন্তু অ্যাপেই নিয়েছি, ঠিক আছে? তো আজকে তোমাদের একটা পিওয়াইকিউ সলভ করছি, এটা ইউটিউবে থাকছে, কিন্তু এটার তো সম্পূর্ণটা আজকে সলভ করা সম্ভব হবে না, বাকি অংশ কিন্তু আমাদের অ্যাপে হবে। তো অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করবে, তাহলে তোমরা সমস্ত প্রসেসকে বুঝে নিতে পারবে। বলেছে অ্যাজ পার পিডাব্লিউসি রিসার্চ অর্গানাইজেশন, বলেছে যে পিডাব্লিউসি রিসার্চ অর্গানাইজেশন আছে গ্লোবাল সার্ভেতে, দ্য ফিনান্সিয়াল গ্রোথ অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি ইজ ফিউচার উইল বি পাওয়ার্ড বাই, বলেছে এই যে বিশ্বে যেভাবে বিনোদন এবং গণমাধ্যমের যে একটা বলতে পারি যে একটা অর্থনৈতিক বৃদ্ধি মানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, এটাতে কোনটা শক্তিশালী হবে, অ্যাডভার্টাইজিং, কনজিউমার স্পেন্ডিং, স্প্রেড অফ পডকাস্ট নাকি স্যাটেলাইট কমিউনিকেশন? কোনটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে? সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, অর্থাৎ বিজ্ঞাপন। দেখবে আমরা ধীরে 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 কনজিউমারিজমের দিকে এগোবো। কনজিউমারিজম মানে কি, যেখানে সব কিছু পণ্য, সব কিছুকে বিক্রি করা হয়, এই দিকে কিন্তু এগোবো। তো এই জায়গাটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। বলছে ইন এ গ্রুপ অফ মেম্বার উইথ দ্য ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস দ্য ব্যারিয়ার অফ কমিউনিকেশন অ্যামং দ্য প্রাইমারি রাইজ ফ্রম, এটা এসেছে তোমাদের কি থেকে, এটা এসেছে কমিউনিকেশন চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো কমিউনিকেশন চ্যাপ্টার থেকে এটা এসেছে। তো কমিউনিকেশন চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে, খুবই ভালোভাবে পড়তে হবে। ইজি মনে হয় ঠিকই, কিন্তু এতটাও ইজি নয়, অনেক ছোটো ছোটো পার্ট থেকে যেগুলোকে আমরা সহজে বুঝিই না, তো এগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে। বেশ, আচ্ছা, ক্লাসটা ভালো লাগছে তো? ক্লাসটা একটু হলেও বুঝতে পারছো তো প্যাটার্নগুলোকে, কোশ্চেনের প্যাটার্নগুলোকে? যদি ভালো লাগছে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দাও, আর আমাদের এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমি বলছি ডিসেম্বরের জন্য এই চ্যানেল ব্যতীত, তোমাদের এই ডাব্লিউবি সেটের জন্য এই চ্যানেল ব্যতীত কিন্তু অন্য কোনো চ্যানেল দেখবে খুব একটা কাজে লাগবে না বাংলার। সবাই দেখবে যেভাবে পড়াবে আর আমাদের এখানকার পড়ানো, দেখবে তোমরা মিলিয়ে দেখবে কতটা পার্থক্য রয়েছে, কতটা অথেন্টিক রয়েছে। প্রতিনিয়ত ক্লাসে আসবে, তো অবশ্যই লাইক করে নাও আমাদের যে ভিডিওটি আছে এবং সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছো, ঠিক আছে? তো কি বলেছে, ইন এ গ্রুপ অফ মেম্বার উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস দ্য ব্যারিয়ার অফ টু কমিউনিকেশন অ্যামং দ্য প্রাইমারি রাইজ ফ্রম, তো কিভাবে এটা আসবে, সেটা হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে এথনিসিটি, অর্থাৎ জাতিসত্তার ভিত্তিতে আসবে, ঠিক আছে? তো যদি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যেমন ধরে নাও আমি হচ্ছি গুজরাটি, আমি বাঙালি ধরে নাও, অপর আরেকজন গুজরাটি, কেউ অ্যাসামিজ, কেউ ধরে নাও বিহারি। এবার সবাই আমরা কমিউনিকেশন করছি, কিন্তু সবারই না একটা লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টান তাদের কথার মধ্যে উঠে আসছে। তো এটা একটা ব্যারিয়ার হিসাবে তো উঠে আসবে না কমিউনিকেশনের? তো এটা কী ধরনের কমিউনিকেশনের ব্যারিয়ার হয়ে গেল? এটা কিন্তু এথেন্টিসিটি হয়ে গেল, অর্থাৎ জাতিসত্তার প্রেক্ষিতে আসলো এটা। দ্য এক্সপ্রেশন অফ ইমোশন বাই ম্যান অ্যান্ড অ্যানিমেল অ্যাজ স্টেটেড বাই এক্সপার্ট লাইক চার্লস ডারউইন, এটাকে আমরা কী ধরনের কমিউনিকেশন বলবো? দেখো কমিউনিকেশন থেকে আরেকটা দিয়েছে, যে যেমন চার্লস ডারউইন মানুষ ও পশুদের আবেগের বহিঃপ্রকাশকে যে বলছেন যে আবেগের বহিঃপ্রকাশ একটা এক্সপ্রেস করছে ইমোশনের মাধ্যমে। তো চার্লস ডারউইন যখন এই যে জায়গাটাকে উল্লেখ করছেন, এটা কী ধরনের কমিউনিকেশন? ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, স্পিচ কমিউনিকেশন নাকি ভিজুয়াল কমিউনিকেশন? কী হবে? এটা হয়ে যাবে নন ভার্বাল কমিউনিকেশন। দেখো যখন বলা হবে এক্সপ্রেশন মানে কি, তোমার হয়তো মন খারাপ, দেখবে তোমার যখন মন খারাপ থাকবে তুমি দেখবে তোমার মুখের ফরম্যাটটা এইরকম হয়ে যাবে। যখন তোমার খুব মন ভালো থাকবে দেখবে তোমার মুখের ফরম্যাটটা এরকম হয়ে যাবে। এগুলো এক্সপ্রেশন। তো এগুলোকে তুমি কি সবাইকে বলছো, জানিস তো আমার না মন খারাপ, জানিস তো আমার মন ভালো, এভাবে বলছো কি সবাই বলে বলে তুমি কি জানানোর চেষ্টা করছো? না, তোমার মুখের এক্সপ্রেশন থেকে সমস্তটা ব্যক্ত হচ্ছে। তো এটা হয়ে যাবে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন, যেটা কিনা কোনো বলার মাধ্যমে, লেখার মাধ্যমে কিছু হচ্ছে না,
জাস্ট একটা এক্সপ্রেশন দেখে তার প্রেক্ষিতে আমরা অন্যের যে একটা মনের ভাব সেটাকে বোঝার চেষ্টা করছি, তো এটা হয়ে যাচ্ছে আমাদের ইমোশনকে বোঝার চেষ্টা করছি, এটা হয়ে যাবে নন ভার্বাল কমিউনিকেশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোশ্চেনটাকে দেখো, বলেছে দ্য ক্রাইটেরিয়া এগেনস্ট হুইচ স্টুডেন্ট প্রোগ্রেস অফ লার্নিং ইন ডিফারেন্ট কারিকুলা এরিয়াস কুড বি অ্যাসেসড অ্যাজ নোন অ্যাজ, ধরে নাও লার্নিং কতটা স্টুডেন্টের হলো বা লার্নিং কতটা ভালোভাবে স্টুডেন্ট করতে পারলো ডিফারেন্ট ডিফারেন্ট কারিকুলামে, এবার সেটাকে আমরা কি করতে চাইছি, অ্যাসেস করতে চাইছি, মূল্যায়ন করতে চাইছি। তাহলে সেটাকে আমরা কি ধরনের মূল্যায়ন বলবো, সেটাকে আমরা বলবো লার্নিংয়ের আউটকামের মূল্যায়ন। অর্থাৎ কতটা শেখানো হলো, লার্নাররা কতটা শিখতে পারলো এবং তার আউটকাম কি বেরোচ্ছে, লার্নাররা কতটা সেই ভিত্তিতে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে প্রশ্ন কতটা অ্যান্সার দিতে পারছে, কোনো একটা থট বললে সেই থটটাকে কতটা ধরতে পারছে, তো এই জায়গাগুলোকে বলা হচ্ছে লার্নিংয়ের আউটকাম। তো এখানে আমরা দেখতে পারি এরপরে বলেছে আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ফ্রম দ্য ফলোয়িং। বলেছে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম হিসেবে ধরবো। তো তোমরা যদি দেখো সিলেবাসে দেখবে তোমাদের কগনিটিভিস্ট আছে, কনস্ট্রাকটিভিস্ট আছে, বিহেভিয়ারিস্টদের স্কুল অফ থট আছে। তো এখানে তোমাকে প্রশ্নটা দিয়েছে কনস্ট্রাকটিভিস্ট থেকে, অর্থাৎ টিচিং অ্যাপটিটিউডের। এগুলো ছোট ছোট পয়েন্ট, কিন্তু এগুলোকে খুব গুরুতরভাবে আমাদের কিন্তু মনে রাখতে হয়, নাহলে কিন্তু ভালোভাবে হয় না। কনস্ট্রাকটিভিস্টদের মূল কথা কি, একটা লার্নিংকে কিভাবে লার্নারদের মধ্যে কনস্ট্রাক্ট করানো যায়, তাদের মধ্যে সেটাকে একদম ইমপ্লিমেন্ট করানো যায়, সেটার উপরে গুরুত্ব দেয়। তো তাহলে কি হবে, কমিউনিটি অফ লার্নার আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, তো লার্নার্সরা যেন ক্লাসে উপস্থিত থাকে, ক্লাসে উপস্থিত থাকবে তবেই তো তাদের আমরা লার্নিংয়ের মাধ্যমে তাদেরকে মধ্যে কিছু নিয়ে যেতে পারবো বা দিতে পারবো। তারপরে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ ইন্টারাক্টিভ অ্যান্ড সাপোর্টিভ। ক্লাসরুমে এনভায়রনমেন্টটা যেন ইন্টারাক্টিভ থাকে, টিচার স্টুডেন্টের সাথে, স্টুডেন্ট টিচারের সাথে যেন কমিউনিকেট করতে পারে, স্টুডেন্ট স্টুডেন্টের সাথে যেন কমিউনিকেট করতে পারে, আর অবশ্যই সাপোর্টিভ যেন হয়। ধরে নাও কোনো স্টুডেন্ট হয়তো বা কিছুটা অংশ বলতে পারছে আর কিছুটা অংশ বলতে পারছে না, টিচার যেন ওখানে সাপোর্টিভ হয় এবং তাকে বলতে সাহায্য করে যে হ্যাঁ ঠিক আছে তুমি এটাকে এভাবে বলো, এভাবে বললে বিষয়টা আরও বেশি ক্ল্যারিটি পাবে। তো এই যে জায়গাগুলো আছে এগুলোকেই কিন্তু আমরা এখানে ক্লাসরুম কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু দেখব, অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম কমিউনিকেশনে। আরেকটা হচ্ছে ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কম্পারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড। ক্লাসরুম কোঅপারেটিভ হবে, আর হচ্ছে অ্যাক্টিভিটি বেসড হবে, মানে মিলেমিশে একটা করার থাকবে, জায়গা থাকবে। ঠিক আছে, তো ক্লাসরুমে যেন মিলেমিশে করা হয়, আর অ্যাক্টিভিটি মানে কিছু করানোর মাধ্যমে যেন শেখানো হয়, জাস্ট গড় করিয়ে পড়িয়ে দেওয়া হলো এটাই এভাবে যেন না হয়, কিছু করানোর মাধ্যমে যেন শেখানো হয়। অ্যাক্টিভিটি, ধরে নিচ্ছি আমি তোমাকে ম্যাথ শেখাচ্ছি, তার মানে আমি তোমাকে নিজের থেকে ম্যাথ করার জন্য আগে দেব, তারপরে যদি তুমি সেই ক্ষেত্রে বিফল হও বা ঠিকঠাকভাবে ম্যাথটাকে করতে না পারো, তারপরে আমি তোমাকে শিখিয়ে দেবো। অর্থাৎ অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদেরকে আরও বেশি পরিমাণে শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ 1, 3 আর হচ্ছে 4। ঠিক আছে, বুঝতে পারছো তো? একটু লিখে জানাও, হ্যাঁ বুঝতে পারছো তো সবাই? এরপরে দেখো আরেকটি কোশ্চেন কি বলেছে, বলেছে দ্য 5 credit courses with 2 credit assigned for lectures, 1 credit tutorial and 2 credit for field work shall have the following। বলেছে 5টা ক্রেডিট আছে কোর্সেসের ক্ষেত্রে, 2টো ক্রেডিট হচ্ছে লেকচার্সের, 1টা ক্রেডিট হচ্ছে টিউটোরিয়ালের, আর 2টো ক্রেডিট হচ্ছে ফিল্ড ওয়ার্কের। শ্যাল হ্যাভ দ্য ফলোইং, তাহলে কি ধরনের বিষয়কে আমরা সেখানে দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু এখানে মানে তোমাদের যদি বলি, এটা অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল দিয়েছিল সেটে, ফলে কি করে ABCD সবগুলোরই অ্যান্সার সঠিক বলে দেয়। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু ভুল ছিল। ওকে, এরপরে বলেছে in the context of students appraisal, PARAG stands for বলেছে পরাকের ফুল ফর্ম কি, বা পরাগ বলতে আমরা কি বুঝি। পরাগ যখন বলছে বা পরাগ বলছে যখন, তখন এটা বলতে আমরা কি বুঝি বা কি ধরনের বিষয় বোঝায়। তো পরখ বলতে বোঝাচ্ছে পারফরমেন্স, P ফর পারফরমেন্স, A ফর অ্যাসেসমেন্ট, R ফর রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো K আর হচ্ছে H ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এই ধরনের কিছু কিন্তু ছোট ছোট জায়গা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার আসছে হচ্ছে আমাদের DI। তো তোমাদের আমি বলেছিলাম দুটো পার্টে আমরা ভাগ করেছি টোটাল ক্লাসটিকে। আমরা ফার্স্ট হাফে মূলত থিওরিটাকে বুঝিয়ে দেবো, তারপরে আরেকটি ক্লাস জানবো যেখানে DI ম্যাথ এইগুলোকে সবগুলোকে বুঝিয়ে দেবো, যেন কিনা একটা ক্লাসের মধ্যে সমস্তটা থেকে তোমাদেরকে ধরানো যায়। ঠিক আছে, তো
এবার দেখো আরেকটা কোশ্চেন দেখো এখানে কি বলেছে, দু ধরনের ডেটা দিয়েছে, একটা ডেটার টাইপ দিয়েছে আর একটা ডেটার ডেসক্রিপশন দিয়েছে। ডেটার টাইপের মধ্যে নমিনাল ডেটা আছে, অর্ডিনাল ডেটা, আর হচ্ছে ইন্টারভাল ডেটা, রেশিও ডেটা। এটা তোমাদের রিসার্চ অ্যাপটিটিউড থেকে এসেছে। রিসার্চ অ্যাপটিটিউডে তোমরা দেখবে যখন আমরা রিসার্চের ওই ভ্যারিয়েবল পড়বো ওখানে একটা ডেটার সেকশন আছে এবং ওই ডেটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করছি সেই জায়গাগুলোকে ধরানোর কথা আছে। তো ওখানে বলা আছে নমিনাল ডেটা হয়, অর্ডিনাল ডেটা হয়, ইন্টারভাল ডেটা হয়, আর হচ্ছে রেশিও ডেটা হয়। তো এই নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি বা কোন ধরনের বিষয়কে বোঝায়? তো দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো, নমিনাল ডেটা বলতে মূলত আমরা যেই বিষয়টাকে বুঝি, ক্যান নট পারফর্ম ম্যাথমেটিক্যাল অপারেশন। নমিনাল ডেটাতে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন কিন্তু হয় না। যেটা অরিজিনাল ডেটা আছে, অরিজিনাল ডেটাতে কিন্তু ক্যান অ্যারেঞ্জ অর্ডারলি। যেহেতু অরিজিনাল ডেটা বলেছে তো অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডারের মাধ্যমে আমরা ডেটাগুলোকে মানে সাজাই। যেমন ধরে নাও আমি আগে ভাবলাম যে ছোট থেকে বড়োর দিকে আমি সাজাবো ডেটাগুলোকে, আবার ভাবলাম যে বড়োর থেকে ছোটোর দিকে সাজাবো, তো এটা অরিজিনাল ডেটা হয়ে যাবে। ইন্টারভাল ডেটা যেটা করে, ইন্টারভাল ডেটা আমরা সাধারণত দেখতে পারি ক্যান অ্যাড অ্যান্ড সাবস্ট্রাক্ট বাট ক্যান নট মাল্টিপ্লাই অর ডিভাইড। ইন্টারভাল ডেটা কিন্তু আমরা হতে পারি অ্যাড করতে পারি, সাবস্ট্রাক্ট করতে পারি, কিন্তু এটাকে মাল্টিপ্লাই করতে পারবো না বা ডিভাইড করতে পারবো না। আর রেশিও ডেটা হচ্ছে ক্যান নট পারফর্ম ম্যাথমেটিক্যাল অপারেশন। রেশিও ডেটাতে কিন্তু কোনোভাবেই আমরা এখানে আচ্ছা দাঁড়াও, এই যে সরি, রেশিও ডেটা এটা হয়ে যাবে ক্যান অ্যাড, সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড। আমরা অ্যাড করতে পারবো, সাবস্ট্রাক্ট করতে পারবো, মাল্টিপ্লাই করতে পারবো, ডিভাইড করতে পারবো। মাথায় রাখবো এই রেশিও ডেটাতে কিন্তু সমস্ত এই নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল সমস্ত কিছুর বৈশিষ্ট্য রেশিও মধ্যে কিন্তু আসে, রেশিও ডেটার মধ্যে আসে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো আমরা। এরপরে দেখো এটাও আমি তোমাদের এর পরের দিনই করাচ্ছি এটা। এরপরে দেখো কি বলেছে, দুটো দিয়েছে, একটা হচ্ছে অ্যাজারশন দিয়েছে আর একটা হচ্ছে তার রিজন দিয়েছে। বলেছে ডেটা গভর্নেন্স সেটস ইন্টারনাল স্ট্যান্ডার্ড ডেটা পলিসিস দ্যাট অ্যাপ্লাই হাউ ডেটা আর গ্যাদার্ড, স্টোরড, প্রসেসড অ্যান্ড ডিসপোজড অফ। বলেছে যে ডেটা গভর্নেন্স, বলেছে ডেটা গভর্নেন্স বলতে সাধারণত বোঝায় হচ্ছে অভ্যন্তরীণ যে ডেটার দিকগুলো আছে, যে কিভাবে এটাকে সংগ্রহ করব, কিভাবে সংরক্ষণ করব, কিভাবে এর প্রক্রিয়াটাকে নেব, কিভাবে নিষ্কাশন করব, এই জায়গাটাকে বোঝাচ্ছে। অ্যাজারশন মানে যুক্তিতে এটাকে তোমাকে দিচ্ছে। এবার কারণ কি দিচ্ছে, ডেটা গভর্নেন্স মেনটেন সার্টেন প্রিন্সিপাল টু মেক এফেক্টিভ ডেটা গভর্নেন্স। তো এটা কিন্তু আমাদের রিসার্চ অ্যাপটিটিউড থেকে এসেছে। তো একটু ভালোভাবে লক্ষ্য করো মানে রিসার্চ অ্যাপটিটিউড থেকে কত ধরনের ডিফারেন্ট কোশ্চেন কিন্তু তোমাকে দিচ্ছে। রিসার্চ অ্যাপটিটিউডকে কিন্তু কখনোই অবহেলা করবে না। তো কি বলেছে, ডেটা গভর্নেন্স মেনটেন সার্টেন প্রিন্সিপালস টু মেক এফেক্টিভ ডেটা গভর্নেন্স হুইচ আর অ্যাকাউন্টেবিলিটি, স্ট্যান্ডার্ডাইজ রুল অ্যান্ড রেগুলেশন, ডেটা স্টিওয়ার্ডশিপ, তারপরে হচ্ছে ডেটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড, আর একটা বলছে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, তো ডেটা ট্রান্সপারেন্সির ওপরেও এখানে কিন্তু কথা বলছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, দুটোই সঠিক হয়ে যাবে, বোথ এ অ্যান্ড আর ঠিক। কারণ হচ্ছে ডেটা গভর্নেন্স বলতে সেটাই বোঝায় যে ডেটাকে তুমি নানাভাবে তুমি ভেতরে ঢুকে তাকে দেখার চেষ্টা করছো যে ধরনের ডেটা আমরা চেয়েছিলাম ওই ধরনই কিনা। এই ডেটা নিয়ে আমরা কোনো একটা ধরনের রিসার্চে কিছু প্রমাণ করতে চেয়েছি, আমরা প্রমাণ করতে পারবো কিনা, এই ডেটাকে স্ট্যান্ডার্ডাইজ পর্যায়ে আমরা রাখতে পারবো কিনা, এই ডেটাকে আমরা রেগুলেট করতে পারবো কিনা, স্বাভাবিক। তো এই ধরনের বিষয়গুলো এখানে রয়েছে। এরপরে দেখো আরেকটি কোশ্চেন এটাও দিয়েছে, এটা আমি তোমাদের যে বলেছি ম্যাথের পার্টে এগুলো সবগুলোকে আনবো। তারপরে দেখো এগুলো সব কিন্তু ম্যাথমেটিক্যাল রিজনিং আর লজিক্যাল রিজনিং। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যাল রিজনিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, মানে কোনোভাবেই এগুলো হাতছাড়া করবে না। ঠিক আছে, তো যাই হোক দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইউনিভার্সিটিজ অ্যাজ দে ইভলভ অ্যান্ড অ্যাসেন্ডিং অর্ডার ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো তোমাকে এখানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে হচ্ছে আমাদের স্বাধীনতার পরবর্তীকালে যে ধরনের ইউনিভার্সিটিসগুলো এসেছে, এবার সেগুলোকে তোমাকে এখানে কি করতে বলেছে, সেই ধরনের ইউনিভার্সিটিসগুলোকে সাজাতে বলেছে, তাই না? সেই ক্রম অনুসারে তোমাকে এগুলোকে সাজাতে বলেছে, যে কোনটার পরে কোনটা আসলো, কোনটার পরে কোনটা আমরা পেলাম, এই জায়গাটা। তো প্রথম কি হয়ে যাবে, এটা আমাদের হায়ার এডুকেশন সিস্টেম থেকে এসেছে। হ্যাঁ, প্রথমে হয়ে যাবে আমাদের এগ্রিকালচার, তারপরে এসে যাবে ওপেন ইউনিভার্সিটি, তারপরে আমাদের এসে যাবে হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি, তারপরে এসে যাবে আমাদের পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, তারপরে এসে যাবে আমাদের কি টিচার এডুকেশন ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এটার এই ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের, এখানে আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি, কোনটা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি বি। ওকে, বলেছে এনইপি 2020 বলেছে যে এনইপি
ন্যাশনাল এডুকেশন পলিসি। তো এটার যে 2020 সালে যেটা রেকমেন্ডেশনগুলো আনলো, টু ইনক্রিজ দ্য গ্রস এনরোলমেন্ট রেশিও ইন হায়ার এডুকেশন ইনক্লুডিং ভোকেশনাল এডুকেশন ইন 2018 টু দ্য এক্সপেক্টেড সেট গ্রস এনরোলমেন্ট রেশিও ইন 2035। 2035 পর্যন্ত কতটা গ্রস এনরোলমেন্ট রেশিওকে আনার কথা এখানে এনইপিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই এনইপি রিলেটেড এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, এটা হায়ার এডুকেশন সিস্টেম থেকে আসে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে আসে। কী হবে উত্তর? সেটা হবে ফ্রম 26.3% টু 50%। ওকে, এরপরে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এসেনশিয়াল টু অবটেন 4-year ইউজি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। 4 বছরের যে ইউজি অনার্স এবং রিসার্চ ডিগ্রির কথা বলা হচ্ছে এখন, তো এই 4 বছরের ইউজি অনার্স আর রিসার্চ ডিগ্রির মধ্যে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে এসেনশিয়াল হিসেবে ধরা হয়েছে বা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে কোনটাকে? সেটা হচ্ছে স্কোরিং 160 ক্রেডিট ইনক্লুডিং 12 ক্রেডিট ফর দ্য রিসার্চ প্রজেক্ট। তোমাকে রিসার্চ প্রজেক্টের সাথে সাথে 160 ক্রেডিট কিন্তু ইনক্লুড করতে হবে। এটাও হায়ার এডুকেশন থেকে দিয়েছে, এগুলোকে খুব ভালোভাবে পড়তে হবে। আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং লার্নিং কন্টেন্ট প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম, এটাও আমাদের টিচিং অ্যাপটিটিউড থেকে দিয়েছে। আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং লার্নিং কন্টেন্ট প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম। প্রফেশনাল এডুকেশনের প্রোগ্রামের ক্ষেত্রে তোমাকে নিচের অপশনগুলোর মধ্যে কোনটার ওপরে গুরুত্ব দিতে হবে? সেটা হচ্ছে কোর কনসেপ্টের ওপরে, যেই প্রোগ্রাম, যেই এডুকেশন প্রোগ্রামের মধ্যে যে কনসেপ্টটার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটাকে, কোর কনসেপ্টটাকে, তার নীতিগত দিকগুলোকে, যে ওই এডুকেশন প্রোগ্রামটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, ধরে নিচ্ছি কোনো একটা ইউনিভার্সিটি আনলো যে আমরা জার্নালিজমকে পড়াবো, তাহলে মূল কনসেপ্ট কি? জার্নালিজমকে পড়ানো। এবার এর মধ্যে এবার নীতিগত দিকগুলোকে বা প্রিন্সিপালসগুলোকে এবার সেট আপ করতে হবে, বিভিন্ন টেকনিকে কি করতে হবে? প্রিন্সিপালসগুলোকে সেট আপ করতে হবে, ঠিক আছে? এবং তারপরে এটাকে কিভাবে, এবার প্রিন্সিপালস বা নীতিগত দিকগুলো যখন সেট আপ হয়ে যাবে, এটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব এবং এটাকে কিভাবে আমরা প্র্যাকটিস করব, এই যে জায়গাটা, এটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন প্রোগ্রামের মধ্যে উঠে আসবে। বলছে স্টাডিজ অফ the northeastern and far the eastern societies and cultures, language, people, history and archaeology is known as, সেটাকে আমরা কি বলবো বা সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলি হচ্ছে ওরিয়েন্টাল লার্নিং। ওটাকে আমরা কি বলি? ওরিয়েন্টাল লার্নিং। বলছে যেখানে আমরা নিয়ার ইস্টার্ন, ফার ইস্টার্ন সোসাইটিস বা কালচার্স বা ভাষা নিয়ে বা পিপল নিয়ে বা হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি নিয়ে যখন আমরা কোনো একটা কিছু করি, তখন সেটাকে বলা হচ্ছে ওরিয়েন্টাল লার্নিং। বলছে এ ইয়ং অ্যাডাল্ট হু স্পেন্ড কনসিডারেবলি টাইম উইথ ভিডিও গেমস, সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার ইন্টারনেট গভর্ন, এটা আইসিটি থেকে এসেছে, আদার ইন্টারনেট গভর্ন অ্যাক্টিভিটিস কল্ড। বলছে যারা কিনা যে ধরনের এখনকার দিনে বাচ্চা কাচ্চারা আছে, অ্যাডাল্টরা আছে, তারা মূলত যখন অতিরিক্ত সময় ভিডিও গেমসে বা সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেট গভর্নড অ্যাক্টিভিটিসগুলোতে যখন দেওয়া শুরু করে, বেশিরভাগ সময় তাদের জীবনের বেশিরভাগ সময় এগুলোতে দেওয়া শুরু করে, সেটাকে সেই ধরনের স্টুডেন্টদেরকে বা সেই ধরনের অ্যাডাল্টদের আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো স্ক্রিনেজার, তাই না? স্ক্রিনেজার, যারা কিনা স্ক্রিনেই সবসময় থাকে। Identify from the following as benefit which intranet does not provide. দেখো ইন্ট্রানেট, এটা কিন্তু এটা ভেবো না যে ইন্টারনেটকে ভুল করে ইন্ট্রানেট লিখে ফেলেছে, না, এটা ইন্ট্রানেট বলে প্রাইভেট নেটওয়ার্ককে বোঝায়, তাই না? ইন্ট্রানেট বলতে প্রাইভেট নেটওয়ার্ককে বোঝায়। তো এটা বলেছে যে আইডেন্টিফাই ফ্রম ফলোয়িং এ বেনিফিট হুইচ ইন্টারনেট ডাজ নট প্রোভাইড। তো এটা কিন্তু কোনো হাই সিকিউরিটি পাসওয়ার্ড থাকে না, এটাতে আমরা সেফ সার্ভিস করতে পারি, যেহেতু একটা পার্সোনাল আমাদের একটা নেটওয়ার্ককে বোঝাচ্ছে। তো অবশ্যই এখানে কিন্তু সব থেকে বেশি যেটা জায়গাকে ফোকাস করা হয় সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু হাই সিকিউরিটি পাসওয়ার্ড কিন্তু আমরা দেখতে পারি না, ঠিক? এরপরে বলেছে গিভেন বেলো টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট আছে, অ্যাজারশন রিজনের দুটো স্টেটমেন্টকে এখানে দেখো। বলেছে কম্পিউটার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্সিং। বলেছে যে কম্পিউটার কম্পিউটিংও করতে পারে, আবার কনফারেন্সিংও করতে পারে। কম্পিউটিং মানে কি? কম্পিউটারের কাজ যেগুলো, সেগুলো কম্পিউটিং বলা আছে। টেলিকনফারেন্সিং মানে কি? কনফারেন্সিং মানে হচ্ছে আলোচনা, ঠিক আছে? তো এবার রিজন বলছে কম্পিউটার উইথ ইন্টারনেট কানেক্টিভিটি হ্যাভিং প্রপার সফটওয়্যার ক্যান ডু কম্পিউটিং অ্যান্ড টেলিকনফারেন্সিং। এখানে বলছে ইন্টারনেটের যখন কম্পিউটারের সাথে যখন ইন্টারনেট যুক্ত হয়ে যায়, ঠিক আছে, কম্পিউটারের সাথে যখন ইন্টারনেট যুক্ত হয়ে যায় এবং এই যে যুক্ত হওয়ার প্রসেস যখন থাকে, কম্পিউটিং যখন করে, টেলিকনফারেন্সিং যখন করে, তখন সেটা আরও বেটার ম্যানারে হয় যখন ইন্টারনেট যুক্ত হয়ে যায়। একদম ঠিক। তো এখানে বোথ এ অ্যান্ড আর কারেক্ট, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ।
এরপরে দেখো আরেকটি তোমাদের একটু যদি লক্ষ্য করো তোমরা এখানে পেয়ে যাবে, ম্যাচ করতে বলেছে লিস্ট ওয়ান আর লিস্ট টু এই দুটো কনসেপ্টকে। ঠিক আছে, তো এটার কতটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি লিস্ট ওয়ান আর লিস্ট টুর ভিত্তিতে এখানে করতে বলেছে। 39 নম্বর কোশ্চেনটি তো একটু তোমরা লক্ষ্য করো কি বলেছে, যে ম্যাচ দ্য আইটেম লিস্ট ওয়ান উইথ দ্য আইটেম অফ লিস্ট টু, ইন্ডিকেট ইউর অ্যান্সার বাই সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট কোড বেসড অন দেয়ার রেলেভেন্স। বলেছে তাদের রেলেভেন্সের বেসিসে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোন কোডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে খুঁজে বার করতে বলেছে এখানে। তো 39 নম্বর কোশ্চেনে দেখো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, একটু আউট অফ দ্য কনটেক্সট কোশ্চেন দিয়েছিল আগের বার। তো এখানে আমাদের দেখো ব্লু জিন্স নেটওয়ার্ক। ব্লু জিন্স নেটওয়ার্ক কি? ব্লু জিন্স নেটওয়ার্ক হচ্ছে বেসিক্যালি আমরা পেয়ে যাই হচ্ছে ক্রিশ রামাকৃষ্ণন বা এখানে 3 নম্বরটাতে পেয়ে যাচ্ছি গো টু মিটিং। গো টু মিটিং কোনটা পেয়ে যাই আমরা? ক্রিটিক সিস্টেম। ওয়েব এক্স মেসেজিং। ওয়েব এক্স মেসেজিং কোনটাকে বলি আমরা? ওয়েব এক্স মেসেজিং হয়ে যাচ্ছে যে সিসকো। আর জুম ভিডিও 2011 সালে এসেছিল, এটা কে এনেছিল? এটা মূলত এনেছিল হচ্ছে এরিক ইউহান। তো এটা সঠিক অ্যান্সার হয়েছিল। এবার তোমরা বলবে স্যার এগুলো কীভাবে পারবো? দেখো এক দুটো কোশ্চেন তো এমন থাকবেই যেগুলো কিনা তোমাকে একদম ঘাটিয়ে দেবে, স্বাভাবিক ব্যাপার। তো এই ধরনের কোশ্চেন ওগুলোর মতনই। ঠিক আছে, তো এরপরে স্পটিং এরর অ্যান্ড রিজলভিং ইনকনসিস্টেন্স ইন ডেটা ইজ কল্ড, এটা আমাদের রিসার্চ অ্যাপটিটিউড থেকে এসেছে। ধরে নাও তুমি একটা ডেটা কালেক্ট করলে, কিন্তু ডেটার মধ্যে দেখলে কিছু এরর দেখা দিচ্ছে, কিছু ভুল তোমার চোখের সামনে দেখা দিচ্ছে। তো সেটাকে তখন তুমি কি বলবে? তখন সেটাকে বলবো আমরা ডেটা ক্লিনজিং। যখন এই ভুলগুলো দেখা দেবে ওগুলোকে তো আমাদের সরাতে হবে, তখন এটাকে বলি আমরা ডেটা ক্লিনজিং। আইডেন্টিফাই ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ জিওথার্মাল এনার্জি সোর্স, এটা আমাদের ইভিএস থেকে এসেছে। জিওথার্মাল এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোয়িং বলেছে জিওথার্মাল এনার্জি সোর্স যদি আমরা দেখি নিচের অপশনগুলোর মধ্যে তোমাকে ধরতে বলেছে এনভায়রনমেন্টাল কনসার্ন অ্যাবাউট গ্রিন হাউস এমিশন। গ্রিন হাউস এমিশন নিয়ে এনভায়রনমেন্টের যে ধরনের কনসার্নসগুলো আছে সেটার কথা বলেছে। দ্য দোহা অ্যামেন্ডমেন্ট ইন 2012 ইজ রেলেভেন্ট টু হুইচ অফ দ্য ফলোয়িং। দোহা অ্যামেন্ডমেন্ট 2012 সালের যে দোহা অ্যামেন্ডমেন্ট রয়েছে এটা কোন প্রেক্ষিতে রেলেভেন্ট, বা কোন প্রেক্ষিতে এটার রেলেভেন্সি আমরা লক্ষ্য করতে পারি? এটা হচ্ছে দ্য কিয়োটো প্রোটোকলের প্রেক্ষিতে এটা কিন্তু রেলেভেন্ট বা রেলেভেন্সি এটা আমাদের দেখতে পারি। বলেছে দ্য ক্রেডিট অফ কয়েনিং দ্য টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্ট শুড বি গিভেন টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কে মূলত টার্মটাকে কথাটি প্রচলনের কৃতিত্ব কাকে দিই আমরা? এভা ভ্যালফোর অ্যান্ড ওয়েস জ্যাকসন। ঠিক আছে, তারপরে বলেছে নামা স্ট্যান্ড ফর, নামার ফুল ফর্ম কি? এই যে NAMA এগুলো আমাদের সব দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই ধরনের কোশ্চেন্সগুলো আসে। ফুল ফর্ম কি? ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন। ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট যে ধরনের অ্যাকশন নেওয়া হয়, ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো, সেটার কথা বলা হচ্ছে। আইডেন্টিফাই দ্য ক্লিন এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোয়িং। ক্লিন এনার্জি সোর্স বলতে আমরা কোনটাকে বুঝি? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? সেটা হয়ে যাবে আমাদের জিও থার্মাল, তাই না? কোল, পেট্রোল, ন্যাচারাল গ্যাসের মধ্যে একদম ক্লিন এনার্জি সোর্স যদি আমরা ধরি, একদম ক্লিন, সেটা হয়ে যাবে আমাদের জিও থার্মাল। আচ্ছা, ক্লাসটি ভালো লাগছে তো? প্যাটার্ন বুঝতে পারছো তো? সেটের কোন ধরনের প্যাটার্ন? তোমাকে রিসার্চ, টিচিং, কমিউনিকেশন, ICT একদম ঝরঝরে করতে হবে যদি তুমি থিওরির থেকে নম্বর তুলতে চাও। ঠিক আছে তো? এবং তার সাথে সাথে এর পরের দিনের ক্লাসে আমি DI, ম্যাথমেটিক্যাল রিজনিং আর লজিক্যাল রিজনিং এই তিনটেও নিয়ে আসবো। যেগুলো কোশ্চেন ছাড়লাম সেগুলো নিয়ে আসবো। অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা গ্রুপের লিঙ্কে, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে থাকবে, ওখানে কিন্তু ক্লাসের নোটিফিকেশন আসবে। আর এর পরের দিনের ক্লাসটা DI আর হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে হবে। একটু মাথায় রেখো সবাই, ঠিক আছে তো? তো এই জায়গাগুলোকে মাথায় রাখবে। আর যদি ক্লাসটি ভালো লাগছে লাইক করো, যারা প্রথম ক্লাসে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি তোমাদের বলছি তোমার টার্গেট যদি ডিসেম্বর থাকে তাহলে আমাদের চ্যানেল তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে এই ডিসেম্বর পর্যন্ত। অবশ্যই লাইক করে দাও চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করে নাও। এরপরে দেখো কি রয়েছে, একটি তোমাদের এখানে আনসিন দিয়েছে। এই আনসিনগুলোকে করার জন্য বা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজগুলোকে করার একটা সিম্পল ট্রিক কি বলো তো? তো তোমাদের এখন তো প্যাসেজ পড়িয়ে আমার করানোর মানে জায়গাটা থাকবে না, সময়ও নেই অতটা। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা সিম্পল ট্রিক বলবো। আগে কোশ্চেনগুলোকে পড়ে নেবে, প্যাসেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে পড়ে নেবে। এই যে কোশ্চেন, এগুলোকে পড়ে নাও। পড়ে নিয়ে এবার তুমি প্যাসেজে ঢুকে যাও। আগে প্যাসেজ পড়লে একবার, তারপরে আবার কোশ্চেন পড়লে, তারপর আবার প্যাসেজে গেলে, এই ভুল করতে যেও না। আগে কোশ্চেন পড়ে নাও,
টার্মগুলোকে ধরে নাও, কি পয়েন্টগুলোকে ধরে নাও, কোনটা কোনটা। আচ্ছা, এখানে বায়োলজির কথা বলেছে, রিসার্চ ইন বায়োলজির কথা বলেছে, এবার সেই অনুসারে পড়ো, দেখো কোনখানে রিসার্চ ইন বায়োলজির কথা বলেছে, কোনখানে তুমি রিসার্চ ইন বায়োলজির প্রেক্ষিতে বিষয়গুলোকে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু তোমাকে এখানে করতে হবে। আগে কোশ্চেনটাকে ভালোভাবে পড়ে নেবে, তারপরে প্যাসেজটাকে পড়বে, দেখবে ইজিলি তুমি ধরতে পারবে কোন বিষয়গুলো কি ধরনের রয়েছে। ঠিক আছে? তো তো অবশ্যই অবশ্যই এটা করবে। তো এটার আমি যদি তোমাদের একটু সলভ করিয়ে দিই, আমি অলরেডি সলভ করে রেখেছি। এটা হয়ে যাবে তোমাদের সি, 47-এর হয়ে যাবে এ, 48-এর তোমরা পেয়ে যাবে বি, হ্যাঁ, তারপরে 49-এর তোমরা পেয়ে যাবে ডি, আর 50-র এখানে তোমরা পেয়ে যাবে সি। তো আশা করি তোমাদের একটু হলেও আমি আইডিয়া দিতে পেরেছি কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, কী ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে ফোকাস করতে হয়। এর পরের দিন আমরা ডিআই এর মাধ্যমে আইডিয়া নেওয়ার চেষ্টা করব কী ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসেন নিতে হয়। যদি তোমাদের ভালোভাবে শোনো, যদি তোমাদের মনে হয় যে স্যার এই সিরিজটাকে, এটা 2024-এরটা এনেছি, যদি তোমাদের মনে হয় যে স্যার এইভাবে প্রিভিয়াস ইয়ারের 10 বছরের সিরিজটাকে কন্টিনিউ রাখুন, তাহলে আমি নেক্সট দিন ডিআই এবং ম্যাথমেটিক্যাল রিজনিংটা করিয়ে শেষ করে 2023-এ ঢুকে যাব। যদি তোমাদের মনে হয় ডেসক্রিপশন বা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাও যে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন চাইছো কি না। যদি চাও তাহলে অবশ্যই আসবে। যদি আমি দেখি কমেন্ট সেকশনে তোমরা লিখে ভরিয়ে দিয়েছো যে হ্যাঁ আমরা চাই, যেমন এর আগের বারে তোমরা যারা যারা ক্লাস করেছিলে মনে আছে হয়তো তোমাদের, এর আগের বারও সেম বলেছিলাম, যারা যারা কমেন্ট সেকশনে বলবে তাদের আমি আমাদের অ্যাপের মধ্যে দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো, এবং করিয়েওছি আমি অ্যাপের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। ঠিক আছে? এবার আমি ইউটিউবে দেবো, ঠিক আছে, অ্যাপেও দেবো, ইউটিউবেও দেবো। তো যদি তোমাদের দরকার হয় নিচে লিখে জানাও হ্যাঁ স্যার দরকার, লিখে জানাও যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ দরকার। আর কোন সাবজেক্ট, তোমার সাবজেক্টটাও লিখে জানাও। তোমার যদি বাংলা, আমি যে কয়েকটি সাবজেক্টের আমাদের এখানে পড়ানো হয় এবং যে কয়েকটি সাবজেক্টের উপর আমরা ফোকাস করি, সেইগুলোর যদি তুমি হয়ে থাকো তাহলে অবশ্যই দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদম এক্সপ্লেনেশন সহকারে সলভ পেয়ে যাবে। বাংলা, এডুকেশন, হিস্ট্রি আর পল সায়েন্স, এই 4টে সাবজেক্ট করানো হয়। তো 4টে সাবজেক্টের মধ্যে যদি তুমি থাকো তাহলে অবশ্যই লিখে জানো তোমার সাবজেক্টটা কি। যেই সাবজেক্টের আমরা দেখব যে সংখ্যা বেশি, ওই সাবজেক্টের বেসিসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে নিয়ে আসবো, একদম তোমাদের সামনে নিয়ে আসা হবে, এইটুকু তোমাদের আশ্বস্ত আমি করলাম। ঠিক আছে? তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবারও বলছি, তোমার যদি টার্গেট নেট সেট হয়ে থাকে ডিসেম্বরের, আমাদের চ্যানেল সব থেকে বেশি তোমার কাজে লাগবে। ঠিক আছে? তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এই পর্যন্ত রইল, নমস্কার।